গুড মর্নিং। আজকে আমরা শিখব সম্বন্ধ মানে রিলেশন। তো তোমরা এর আগে ক্লাস 11-এ সম্বন্ধ সম্বন্ধে কিছুটা জেনেছো। আমি আবার সেখান থেকেই একটু আজকে আমরা প্রথম শিখব কার্তেশীয় গুণফল কি। যেমন ধরো একটা সেট এ সেটের মধ্যে যদি 1 2 দুটো পদ আছে, আর একটা সেট আছে বি এর মধ্যে আছে ধরো এ বি সি তিনটে পদ আছে, তাহলে এ ক্রস বি যে ক্রম যুগলগুলো আমরা পাবো সেই ক্রম যুগলকে বলা হবে এ ক্রস বি সেটের পদগুলোকেই বলা হবে কার্তেশীয় গুণফল। তাহলে কার্তেশীয় গুণফল কি পাবো? 1a 1b 1c 2a 2b 2c। তো এই যে পদগুলো পাওয়া গেল, এই পদগুলোকে বলা হয় ক্রম যুগল। একসঙ্গে দুটো করে একটা সেটের মধ্যে থাকছে, সেই জন্য এগুলোকে বলা হয় ক্রম যুগল। তো এইটা হচ্ছে এ ক্রস বি মানে এ আর বি এর কার্তেশীয় গুণফল। এখন আমরা সম্বন্ধ সম্বন্ধ হচ্ছে এ ক্রস বি সেটের যে কোনো সাবসেটকে, এ ক্রস বি সেটের যে কোনো সাবসেটকে বলা হবে এ থেকে বি এর সম্বন্ধ। এ থেকে বি এর ফ্রম এ টু বি রিলেশন এনি সাবসেট অফ এ ক্রস বি। তাহলে এ ক্রস বি এর কতগুলো সাবসেট পাওয়া যাবে, সম্বন্ধের সংখ্যা হবে তত। দেখো আমরা জানি সাবসেটের সংখ্যা হয় যতগুলো পদ থাকে টু টু দি পাওয়ার তত। যেমন এখানে টু টু দি পাওয়ার n হয় সাবসেটের সংখ্যা। তাহলে এখানে এই যে n a ক্রস b সেটের পদগুলো এলো কোথা থেকে? a সেট আর b সেট থেকে, তাই না? তাহলে a সেটের পদ সংখ্যাকে যদি আমরা n দিয়ে প্রকাশ করি, b সেটের পদগুলোকে যদি আমরা n দিয়ে প্রকাশ করি, তাহলে n অফ b এটা যদি n হয় আর n অফ a এটা যদি m হয়, তাহলে a থেকে b এর a টু b সাবসেটের রিলেশন a থেকে b এর a থেকে b সেটের সম্বন্ধের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার m ইনটু n। তাহলে এটা আমরা নোট করব। তাহলে সম্বন্ধের সংখ্যা হবে a সেট থেকে b সেটে, a সেটের কতগুলো পদ আছে, b সেটের কতগুলো পদ আছে, 2 টু দি পাওয়ার m ইনটু n। ঠিক আছে। এখন তাহলে এর যে কোনো সাবসেটকে বলবো আমরা সম্বন্ধ। তার মানে যদি আমরা সম্বন্ধ সেটকে r দিয়ে প্রকাশ করি, r1 একটা সম্বন্ধ হয়, তাহলে শুধু 1, a এটাই একটা সম্বন্ধ। আমরা যদি একসাথে দুটো পদ নিই, 1c নিলাম, তো এটাও একটা সম্বন্ধ। তো এইভাবে 2 টু দি পাওয়ার এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64টা সম্বন্ধ এখান থেকে আমরা তৈরি করতে পারবো। একটা করে নিয়ে এইটাতে একটা এই একটা মানে একটা করে হবে 6টা, তারপরে দুটো দুটো করে কিছু হবে, তারপরে তিনটে করে নিয়ে সেট হবে। তো এইভাবে মোট 64টা সম্বন্ধ এখান থেকে আমরা তৈরি করতে পারবো। যাই হোক, এখন আমরা সম্বন্ধের সংজ্ঞার অঞ্চল, সম্বন্ধের পাল্লা এগুলো আমরা জানি। তো আমরা পাল্লা জানি, এই প্রথমগুলো নিয়ে যে সেট হবে সেইগুলো হচ্ছে সম্বন্ধের অঞ্চল, আর দ্বিতীয়গুলো নিয়ে যে সেট হয় সেগুলো হচ্ছে সম্বন্ধের পাল্লা। যেমন R2 R1 এর ডোম লেখা হয়, ডোম R1, এটা হচ্ছে শুধুই 1ই হচ্ছে। ডোম R2, তাহলে এটা হচ্ছে অঞ্চল 1টা শুধু। আর ডোম R2 এটা কি হবে 1, শুধু এটাও 1ই হচ্ছে, দুটোতেই 1 আছে। তাহলে প্রথমগুলো নিয়ে যেটা পাবো সেটা যে সেটটা হবে সেটা হচ্ছে ডোম, আর দ্বিতীয়গুলো নিয়ে যে সেটটা হবে সেটা হবে পাল্লা। তার মানে এখানে আমরা যদি পাল্লা লিখি মানে
রেঞ্জ R2 হচ্ছে এ আর সি। অবশ্যই আমরা দেখতে পাবো যে পাল্লা সবসময় বি সেট থেকে আসবে, মানে এ টু বি হলে এ থেকে বি যদি হয় তাহলে পাল্লা হবে বি সেট থেকে আর রেঞ্জ হবে এ সেট থেকে। এরপর আমরা দেখব, আচ্ছা একটা সম্বন্ধের বিপরীত সম্বন্ধ কাকে বলা হয়? তাহলে এটা একটা সম্বন্ধ, এর বিপরীত সম্বন্ধকে আমরা সাধারণত ইনভার্স দিয়ে লেখা হয়। তো বিপরীত সম্বন্ধে কি হয়, এই যে ক্রম যুগলগুলো আছে এই ক্রম যুগলগুলো চেঞ্জ করে দিলে যে সম্বন্ধটা হয় তাকে বলা হয় এর বিপরীত সম্বন্ধ। তাহলে R2 একটা সম্বন্ধ, তার বিপরীত সম্বন্ধ হচ্ছে তার ক্রম যুগলগুলো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় তার বিপরীত সম্বন্ধ। তাহলে এটাকে আমরা বলবো বিপরীত সম্বন্ধ। এটা হচ্ছে বিপরীত সম্বন্ধ। তাহলে বিপরীত একটা সম্বন্ধের ক্রম যুগলের পদগুলোকে যদি উল্টিয়ে লেখা হয় তাহলে যে সেটটা পাবো সেটা হচ্ছে বিপরীত সম্বন্ধ। তারপরে আমরা দেখব শূন্য সম্বন্ধ কি জিনিস। তো শূন্য সম্বন্ধ আমরা একটু আগে বললাম যে এ ক্রস বি সেটের যে কোনো সাবসেট হচ্ছে এক একটা সম্বন্ধ। তো এ ক্রস বি সেটের একটা ফাই একটা সাবসেট, এ ক্রস বি সেটের একটা সাবসেট হচ্ছে ফাই। তার মানে ফাই কিন্তু একটা সম্বন্ধকে প্রকাশ করে। তো ফাইকে বলা হয় এখানে, ফাই মানে হচ্ছে আমরা জানি ফাই হচ্ছে একটা শূন্য সেট। তো ফাই যে এখানে একটা সাবসেট হচ্ছে সেই সাবসেটটাকে বলা হয় শূন্য সম্বন্ধ। আমরা জানি যে কোনো সেটের একটা সাবসেট হয় ফাই, যে কোনো কার্টেসীয় যে কোনো সেটের একটা সাবসেট হয় ফাই। তাহলে এ ক্রস বি সেটের যাই পদ থাকুক না কেন এর যখন সাবসেট গুলো তৈরি করব তাদের মধ্যে একটা সাবসেট আমাদের আসে ফাই। 2 টু দি পাওয়ার n যে সাবসেট তৈরি হয় এর মধ্যে একটা ফাই থাকে আর একটা থাকে সমস্ত পদগুলো নিয়ে থাকে। তো সেটা হচ্ছে তাহলে শূন্য এ ক্রস বি সেটের যে সাবসেট গুলো তৈরি হয় তার মধ্যে যেটা ফাই হয় সেটা হচ্ছে শূন্য সম্বন্ধ। আর যে সেটের মধ্যে পুরো সেটটা থাকে এ ক্রস বি পুরো সেটটা যে সেটের মধ্যে থাকে যে সাবসেটের মধ্যে থাকে, তাহলে এ যে কোনো সেট এ যদি 1 আর 2 থাকে এর সাবসেট গুলো কি কি হবে, 1 একটা হবে, 2 একটা হবে, আর 1 আর 2 একটা হবে আর একটা 5, মানে দুটো পদ আছে। তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে চারটে সাবসেট হবে। তো চারটে সাবসেট হচ্ছে a একটা 2 একটা আর a নিজে একটা আর একটা হচ্ছে 5। তো যে কোনো সাবসেটে কিন্তু এই দুটো থাকবেই, মানে সে নিজে আর একটা 5। তাহলে শুধু 5 যে সাবসেটটা হবে a ক্রস b সেট, এখানে ক্রমিক, এখানে যেমন সিঙ্গেল আছে ওখানে ক্রমিক জোড় হিসেবে থাকবে। তো ক্রমিক জোড় হিসেবে থাকলেও একটা সাবসেট হবে 5। তো সেই ফাইলটা হচ্ছে শূন্য সম্বন্ধ। আর একটা সাবসেট হবে a ক্রস b নিজে থাকবে। তো সেটা নিজে যেটা থাকে যে সাবসেটটার মধ্যে সেই সাবসেটটাকে বলা হয় সার্বিক সম্বন্ধ। তারপরে হচ্ছে একক সম্বন্ধ বা একসম সম্বন্ধ কি। তো একক সম্বন্ধ বুঝতে গেলে আমাদের এতক্ষণ যেটা বলছিলাম a ক্রস b সেটের সাবসেট, এখন আমরা একক সম্বন্ধটা হচ্ছে এ সেটের উপর একটা সম্বন্ধ। তাহলে দু রকমের সম্বন্ধ আমরা পাচ্ছি, একটা হচ্ছে এ থেকে বি সম্বন্ধ আর একটা হচ্ছে এ সেটের উপর সম্বন্ধ। তাহলে এ সেটের উপর সম্বন্ধটা কি, কারণ এখানে একটাই সেট ধরো 1 2 3, এ সেটের উপর বলতে এ ক্রস এ, তার মানে এখানে a ক্রস a বলতে এখানে 1 2 3 যদি থাকি তাহলে a ক্রস a তে আমরা 1 1 পদ পাবো, 1 2 পাবো, 1 3 পাবো। এই যে সেট a ক্রস a সেট, হ্যাঁ 2 1 পাবো, 2 3 পাবো, এই যে পদগুলো পাবো a ক্রস a সেটের যে ক্রমিক জোড়গুলো হবে এদের সাবসেটগুলো হবে যে কোনো সাবসেটকে বলা হবে a সেটের উপর একটি সম্বন্ধ। তাহলে এ সেটের উপর একটি সম্বন্ধ, এরকম বিভিন্ন পদগুলো আসবে ক্রমিক জোড়গুলো। এই ক্রমিক জোড়গুলোর মধ্যে যেগুলোতে 1 1, এখানে নিশ্চয়ই 2 2 একটা পদ থাকবে, 3 3 একটা থাকবে। তাহলে 1 2 3 এদের যেগুলো থাকবে মানে 1 1 2 2 3 3, এই সেটটা যে সেটের মধ্যে থাকবে সেই
তিনটে নিয়ে যে সেটটা তৈরি হবে, শুধুমাত্র এই তিনটে নিয়ে যে সেট তৈরি হবে সেটাকেই বলা হয় একক সম্বন্ধ বা একসম সম্বন্ধ। তাহলে এ সেটে যে পদগুলো রয়েছে সেই পদগুলোর ডবল নিয়ে যে সেটটা তৈরি হয়, যে সাবসেটটা তৈরি হয়, সেটাই হচ্ছে একক সম্বন্ধ বা একসম সম্বন্ধ। বাড়তি অন্য কোনো পদ কিন্তু এখানে থাকছে না, শুধুমাত্র ওই তিনটে পদ আছে, তার মানে এখানে তিনটে জোড়ই থাকবে, বাড়তি কোনো পদ এখানে থাকে না, সেটাই হচ্ছে একসম সম্বন্ধ। ঠিক, একসম সম্বন্ধকে আমরা এই চিহ্ন দিয়ে লেখা হয়। সাধারণত x, x, যেখানে x belongs to a, এইটাকে বলা হয় একসম সম্বন্ধ। x, x মানে দুটোই একই পদ থাকবে, a সেটের মধ্যে x আছে, তার মানে a সেটের মধ্যে x আছে মানে x সেটের মধ্যে যদি 1 থাকে 2 থাকে বা a সেটটা যদি এরকম হয় a b, তাহলে এর একসম সম্বন্ধটা হবে a a b b। এই দুটো পদ নিয়ে যে সাবসেট বা এই দুটো পদ নিয়ে যে সম্বন্ধ হবে তাকে বলা হবে এ সেটের উপর একসম বা একক সম্বন্ধ, এ সেটের উপর। ঠিক আছে, তারপরে যে সম্বন্ধটা রয়েছে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা সম্বন্ধ, সেটা হচ্ছে সসম সম্বন্ধ। তো সসম বা রিফ্লেক্সিভ খুব ইম্পর্টেন্ট একটা সম্বন্ধ, এটা মনে রাখবে, সসম বা রিফ্লেক্সিভ সসম সম্বন্ধ। তো সসম সম্বন্ধ খুব ইম্পর্টেন্ট একটা সম্বন্ধ, যেটা এ সেটের উপর, এটাও কিন্তু এ থেকে বি নয়, এ সেটের উপর একটি সম্বন্ধকে সসম সম্বন্ধ বলা হবে যদি সেই সম্বন্ধটা এরকম হয় যে এই এ সেটের দুটো পদ আছে এ আর বি, তার মানে এ কমা এ, বি কমা বি, এই দুটো তো থাকবেই, এই দুটো থাকলেই তাকে বলা হবে সসম সম্বন্ধ। তাহলে এটা সসম সম্বন্ধ আর এটা একসম সম্বন্ধ, এদের মধ্যে পার্থক্যটা কি? একসম সম্বন্ধতে এই দুটো পদ ছাড়া আর কোনো পদ থাকছে না, কিন্তু সসম সম্বন্ধতে এ ছাড়াও এ ক্রস এ সেটের অন্যান্য পদগুলো থাকতে পারে। তাহলে এ ক্রস এ সেটের এখানে পদ হবে এ যেমন হবে, বি বি ছাড়াও এ ক্রস এ সেটের আরো তো পদ থাকবে, এ বি থাকতে পারে, কারণ এ এর সঙ্গে বি এর সঙ্গে এটা ক্রস প্রোডাক্ট করলে এ থাকবে, এ বি থাকবে, বি এ থাকতে পারে, তো এই পদগুলো থাকতে পারে। তাহলে এখানেও এ বি থাকতেও পারে, তাহলে এটা একটা সম্বন্ধ, এইটাকে বলবো আমরা সসম সম্বন্ধ, আর এইটা হচ্ছে একসম সম্বন্ধ। তাহলে এই পদটা না থাকলেও তো এটা সসম সম্বন্ধ, তার মানে একটা একসম সম্বন্ধকে আমরা সর্বদাই বলতে পারি সসম সম্বন্ধ। তাহলে একটা একসম সম্বন্ধ সর্বদাই সসম সম্বন্ধ, তাহলে এটা মনে রাখবে, একটা একসম সম্বন্ধ সর্বদাই সসম সম্বন্ধ। আবার দেখো, একটা এটা সার্বিক সম্বন্ধ, এ ক্রস এ সেট মানে সব পদগুলো যার মধ্যে আছে, এটা একটা সার্বিক সম্বন্ধ, এই সার্বিক সম্বন্ধও সর্বদা সসম হবে, কারণ সার্বিক সম্বন্ধের মধ্যে এই পদ দুটো কিন্তু আছে। তাহলে একটা সার্বিক সম্বন্ধ সর্বদাই সসম হবে, একটা একসম সম্বন্ধ সর্বদাই সসম হবে, কিন্তু সসম সম্বন্ধকে আমরা একসম সম্বন্ধ বলতে পারি না, কারণ সসম সম্বন্ধ সর্বদাই যে একসম হবে তার কোনো কথা নেই, কারণ সসম সম্বন্ধের মধ্যে একাধিক বাড়তি পদও থাকতে পারে, তো সেই পদগুলো থাকলে তাকে তো আর একসম বলা যাবে না, সেই জন্য একসম সম্বন্ধ সর্বদাই সসম, কিন্তু সসমকে সর্বদাই আমরা একসম বলতে পারি না। ঠিক আছে, তারপরে যে ইম্পর্টেন্ট সম্বন্ধটা আমরা শিখব সেটা হচ্ছে প্রতিসম সম্বন্ধ। তো প্রতিসম সম্বন্ধটা কি? প্রতিসম সম্বন্ধটা হচ্ছে কোনো একটা সেট এর মধ্যে যদি এ বি থাকে, implies that বি এ belongs to R, তাহলে সেই সেটটাকে বলা হবে প্রতিসম সম্বন্ধ। মানে এ বি থাকলে বি এ থাকতে হবে, এ বি থাকলে বি এ থাকতে হবে। যেমন ধরো এই সেটের মধ্যে দেখো সার্বিক সম্বন্ধ, এখানে এ বি রয়েছে আবার বি এও রয়েছে, তাহলে সার্বিক সম্বন্ধ সর্বদাই প্রতিসম হবে, সার্বিক সম্বন্ধ সর্বদাই প্রতিসম হবে। আবার দেখো একসম সম্বন্ধ,
এক সম সম্বন্ধতে দেখো এ এ রয়েছে, তাহলে এর উল্টোটা কি হবে, এ এই থাকছে, বি বি রয়েছে, এর উল্টোটা কি হবে, বি বি হবে। তার মানে এক সম সম্বন্ধও সর্বদা প্রতিসম সম্বন্ধ। আর একটা एग्जांपल দেখো, ধরো এ সেটের পদগুলো হচ্ছে 1 2 3, ঠিক আছে? তাহলে যদি আর একটা সেট মানে এ সেটের উপর সবসময় সম্বন্ধ কোন সেটের উপর, মানে এ থেকে বি না এ থেকে এ, তাহলে এ এর উপর একটি সম্বন্ধ, এর উপর একটি সম্বন্ধ আর যদি এরকম হয় 1,2 রয়েছে, 2,2 রয়েছে, আবার 2,1 আছে, তাহলে এই সম্বন্ধটাকে বলা হবে একটা প্রতিসম সম্বন্ধ। কারণ এখানে 1 2 রয়েছে, 2 1 রয়েছে, 2 2 থাকলে একে তো উল্টে দিলে 2 2ই হয়, সেই জন্য এইটা থাকলেও এটা প্রতিসম সম্বন্ধ। তাহলে এইটা একটা প্রতিসম সম্বন্ধ, কারণ 1 2 এর বিপরীত মানে 2 1 টাও রয়েছে। তাহলে এই ধরনের পদগুলোকে আমরা বলবো প্রতিসম সম্বন্ধ। আবার এরকমও হতে পারে, ধরো এখানে 1 2 রয়েছে, 2 3 রয়েছে, তাহলে 2 1 থাকতে হবে, 3 2 থাকতে হবে, আরো বাড়তিও থাকতে পারে, কিন্তু যখনই দেখবো আমরা 1 2 রয়েছে 2 1 থাকতে হবে, 3 2 রয়েছে 2 3 রয়েছে 3 2 থাকতে হবে, কারণ তার উল্টোটা থাকলেই তবে তাকে প্রতিসম সম্বন্ধ বলতে পারবো। এই গেল আমাদের প্রতিসম সম্বন্ধ। আরো আরো একটা সম্বন্ধ আমাদের এখানে আছে, তাহলে প্রতি এক সম সম্বন্ধও সর্বদা প্রতিসম সম্বন্ধ, সার্বিক সম্বন্ধও সর্বদা প্রতিসম সম্বন্ধ। আর একটা সম্বন্ধ আমাদের এখানে আছে, সেটা হচ্ছে বিপ্রতিসম সম্বন্ধ, আমাদের সিলেবাসের মধ্যে নেই, সেজন্য বিপ্রতিসম সম্বন্ধ নিয়ে কিছু বলছি না। আর একটা আছে সংক্রমণ, সংক্রমণ বা ট্রানজিটিভ, সংক্রমণ বা ট্রানজিটিভ সংক্রমণ বা ট্রানজিটিভ সম্বন্ধ। তো ট্রানজিটিভ সম্বন্ধটা কি, যদি কোনো রিলেশন সেটের মধ্যে a, b belongs to r আর b, c belongs to r implies that a, c belongs to r, তাহলে a সেটের উপর যেখানে a b c belongs to a, তাহলে a সেটের উপর একটা সম্বন্ধ r কে সংক্রমণ বলা হবে যদি ab আর এর মধ্যে থাকে, bc আর এর মধ্যে থাকে, তাহলে implies that তাহলে এর প্রথমটা আর এর শেষটা মানে ac টাও আর এর মধ্যে থাকতে হবে, তবে আমরা তাকে বলবো যে এটা একটা সংক্রমণ সম্বন্ধ। তাহলে আমরা সংক্রমণ যদি একটা एग्जांपल দিয়ে দেখি, ধরো এ একটা সেট, এ সেটের মধ্যে যে পদ রয়েছে 1 2 3, তাহলে এ সেটের উপর একটা সম্বন্ধকে সংক্রমণ বলতে পারবো যদি সম্বন্ধটা এরকম হয়, ধরো এ সেটের মধ্যে 1 2 পদ রয়েছে, 2 3 রয়েছে, তাহলে ওই সেটের মধ্যে যদি 1, 3টাও অন্তর্গত হয়, 1, 3 ও যদি এই সেটের মধ্যে থাকে, তাহলে এই সেটটাকে বলতে পারবো আমরা সংক্রমণ সম্বন্ধ। তাহলে 1 2 রয়েছে, 2 3 রয়েছে, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি এর প্রথমটা 1 এর শেষেরটা হচ্ছে 3, তাহলে 1 3 সেটটা এখানে রয়েছে। বা এইভাবে যদি দেখি, দেখো 1 3 রয়েছে, তাহলে এই 3 দিয়ে তো আর কিছু শুরু হচ্ছে না, এই দেখো এ বি রয়েছে, বি দিয়ে এখানে একটা পদ শুরু হয়েছে, তাহলে বিসি, তখন আমাদের এসিটা দেখার দরকার। কিন্তু আমরা যদি এইভাবে ভাবি 2 3 রয়েছে, 3 দিয়ে দেখো আর কোথাও শুরু হচ্ছে না, তাহলে তার জন্য কিন্তু আমরা সংক্রমণ হবে না সেটা বলতে পারি না। শুরু হলে মানে বি এটা প্রথমটা যে কোনো একটা পদ যা দিয়ে শেষ হচ্ছে, পরের পদটা যদি সেটা দিয়েই শুরু হয়, তখন তার প্রথমটা আর শেষটা আছে কিনা সেই সেটের মধ্যে আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন এখানে দেখো একটা সেট শুরু হচ্ছে 3 দিয়ে, এটাও 3 দিয়ে শুরু হচ্ছে, শেষ হচ্ছে কিন্তু 3 দিয়ে আর কোনো শুরু নেই, সেই জন্য এটা একটা সংক্রমণ সেট। কিন্তু মনে করো আর একটা সেট যেখানে 1 2 রয়েছে, 1 3 রয়েছে, আবার 2 3 রয়েছে, আবার 3 1 রয়েছে, তো এইটা আমরা পরীক্ষা করব এটা সংক্রমণ কিনা। তো কিভাবে দেখব, দেখো এখানে 2 দিয়ে একটা পদ শুরু হলো, শেষ হলো, 2 দিয়ে এখানে একটা শুরু হয়েছে, তাহলে 1 2
রয়েছে 2 3 রয়েছে, মানে AB রয়েছে BC রয়েছে, তাহলে কি থাকতে হবে AC থাকতে হবে। তাহলে এই সেট পদটা রয়েছে, এই পদটা রয়েছে, তাহলে কি থাকতে হবে 1 3 থাকতে হবে। তো এখানে কিন্তু 1 3টা রয়েছে। শুধু এইটুকু দেখেই কিন্তু আমরা বলতে পারি না এটা সংক্রমণ। একটা শর্ত সিদ্ধ হলো এটা আমরা বলতে পারি, ঠিক আছে, সংক্রমণ ঘটে কিনা এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না। তারপরের পদে দেখো 3 দিয়ে শেষ হচ্ছে, এখানে একটা 3 দিয়ে শুরু হয়েছে, তাহলে এইটাকে আমরা এই পদের সঙ্গে তুলনা করতে পারি। এইটা হচ্ছে আমাদের এই পদটা, তাহলে কি থাকতে হবে এটার প্রথমে 1 রয়েছে, এটার প্রথম শেষে রয়েছে 1, তাহলে 1 1 পদটাও কিন্তু এর মধ্যে থাকতে হবে। যেহেতু 1 1 নট বিলংস টু আর, অতএব এইটাকে আমরা সংক্রমণ বলতে পারি না। তাহলে সংক্রমণ প্রমাণ করতে গেলে আমাদের কিন্তু সমস্ত স্টেপগুলো পরপর দেখতে হবে, সব শর্তগুলো সিদ্ধ হচ্ছে সেটা দেখতে হবে। সবসময় দেখতে হবে যেটা দিয়ে শেষ হচ্ছে সেটা দিয়ে শুরু আর কোনো পদ আছে কিনা ওই সেটের মধ্যে। যদি ওইখানে আর ওইটা দিয়ে যেটা দিয়ে শেষ সেটা দিয়ে শুরু আর কোনো পদ রয়েছে, তাহলে কিন্তু প্রথমটা শেষটা থাকতে হবে, তবেই কিন্তু ট্রানজিটিভ মানে সংক্রমণ হবে। তাহলে এখানে প্রথম শর্তটা আমাদের সিদ্ধ হলো, 1 2 ছিল, 2 3 ছিল, আবার 1 3টাও এখানে রয়েছে, প্রথম শর্তটা সিদ্ধ হলো। কিন্তু এইটা 3 দিয়ে শেষ হলো, এখানে 3 দিয়ে শুরু হলো, তাহলে এটার প্রথম এটা শেষ, মানে 1 1টা এর মধ্যে নেই। যদি এখানে ধরে নিই 1 1টা আছে, তাহলে কি একে আমরা সংক্রমণ বলতে পারবো? তাও না, আবারও আমাদের পরীক্ষা করতে হবে। তাহলে 1 1 রয়েছে, মানে দুটো শর্ত আমাদের সিদ্ধ হলো। এরপর আরো এগিয়ে যাও, এটাও 3 দিয়ে শেষ হচ্ছে, তাহলে এটা 3 দিয়ে শেষ হচ্ছে, এটা 3 দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা 3 দিয়ে শেষ, এটা 3 দিয়ে শুরু, তাহলে 2 1। দেখো এখানের মধ্যে 2 1টা নেই, তাহলে এটাকে এখনো আমরা সংক্রমণ বলতে পারি না। তো আমরা ধরে নিলাম এখানে 2 1টা আছে, তাহলে 2 1 রয়েছে, তার মানে এটা কি সংক্রমণ হলো? আরো এগিয়ে যেতে হবে। দেখো এখানে একটা পদ 1 দিয়ে শেষ হচ্ছে, এখানে একটা 1 দিয়ে শুরু হচ্ছে, তাহলে এখানে কি পেলাম 3 1 3 1, কিন্তু এটা নিজেই, অতএব এটা শর্তটা সিদ্ধ করে দিল। এখানে দেখো 1 দিয়ে শেষ হচ্ছে আর 1 দিয়ে এখানে শুরু হয়েছে, তাহলে 1 দিয়ে শেষ 1 দিয়ে শুরু, তাহলে কি থাকতে হবে 1 3 1 3, দেখো 1 3 রয়েছে, তাহলে এই শর্তটাও সিদ্ধ হলো। এখানে দেখো 1 দিয়ে শেষ হচ্ছে, 1 দিয়ে শুরু হয়েছে, এখানে এখানে দুটো, তাহলে এখানে 1 দিয়ে শেষ, এখানে 1 দিয়ে শুরু, তাহলে আমাদের চাই কত 2 1 2 1, কিন্তু ও নিজেই রয়েছে, ঠিক আছে, তাহলে হলো সিদ্ধ। কিন্তু এখানে 1 দিয়ে শেষ, এখানে একটা 1 দিয়ে শুরু, তাহলে আমাদের কি চাই 2 3, তো 2 3 এখানে রয়েছে, তাহলে এই সেটটাকেও আমরা সংক্রমণ বলতে পারবো। এইভাবে সমস্ত পদগুলোই আমাদের চেক করে নিতে হবে সংক্রমণ হওয়ার জন্য, ঠিক আছে, এই গেল সংক্রমণ। এখন আর একটা সম্বন্ধ, সেটা হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ। তো সমতুল্যতা সম্বন্ধ কি? যদি কোনো সেটের মধ্যে আমরা দেখতে পাই সেটা সসম, তাহলে সমতুল্যতা, সমতুল্যতা হচ্ছে ইকুইভ্যালেন্ট। যদি কোনো সেট দেখা যায় সেটা সসম হলো, প্রতিসম হলো, আবার সেটা সংক্রমণও হলো, এই তিনটে শর্তই যদি কোনো সেট সিদ্ধ করে, তাহলে সেই সেটটাকে আমরা বলবো সমতুল্যতা সম্বন্ধ। তো সার্বিক সম্বন্ধ, এটা জেনে রাখবে, সার্বিক সম্বন্ধ সর্বদাই সমতুল্যতা হয়, কারণ সার্বিক সম্বন্ধ সর্বদাই সসম হবে, প্রতিসম হবে, সংক্রমণ হবে। সার্বিক সম্বন্ধ সর্বদাই সমতুল্য সম্বন্ধ, কিন্তু একসম সম্বন্ধ সর্বদা সমতুল্য নয়, কারণ একসম সম্বন্ধ সর্বদা সসম হয়, সর্বদা প্রতিসম হয়, কিন্তু সর্বদা সংক্রমণ নাই হতে পারে, সেই জন্য একসম সম্বন্ধ সমতুল্য নয়, ঠিক আছে। এরপরে আমরা প্রশ্নমালা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। পরে দেখো তোমাদের বই খুলে নাও, প্রশ্নমালা 1 বের করো, এমসিকিউ বহু বিকল্প ধর্মী 1 এর যে অঙ্কটা রয়েছে তোমরা সবাই পড়ে নাও। একটা সেট দিয়েছে এ, এখানে 1 2 3 4 বলেছে এ সেটের উপর সম্বন্ধ আই এ মানে কি একসম, তাহলে একসম বলে দিয়েছে, একসম হলে তাহলে একসম পদের একটি পদ চেয়েছে, একসম একটা সম্বন্ধ সেট, সেই সেটের পদ চেয়েছে। আমরা জানি একসম সেটের পদগুলো হয় 1 1 2 2 3 3 4 4, এই চারটে পদ থাকবে একসম সেটে, তার যে কোনো একটা পদ হতে হবে, কোনটা তাহলে নিশ্চয়ই বি। তারপরে দেখো 2 নম্বর, শূন্য সেট নয় এরকম যে কোনো সেট এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে এর সমতুল্যতা সম্বন্ধ বলা হবে। কি বললাম লাস্ট পজিশন বলে গেছি, লাস্ট পয়েন্টে,
যে সমতুলতা সম্বন্ধ কি, তোমরা এটা নিশ্চয়ই শুনেছো। 3 নম্বরে দেখো প্রদত্ত বিবৃতিগুলির কোনটি সত্য। এ একটা সেট বলে দিয়েছে, আর একটা সম্বন্ধ সেট বলেছে, তাহলে আর সম্বন্ধ এ সেটের উপর সসম হবে, এটা সত্য না মিথ্যা। তো সসম হওয়ার শর্ত আমরা জানি, এ সেটে যেহেতু 1 2 3 তিনটে পদ আছে, তাহলে সসম সেটের মধ্যে 1 1 2 2 3 3 থাকতে হবে। বাড়তি কি থাকলো আমার আর দেখার দরকার নেই। হ্যাঁ, 1 1 2 2 3 3 থাকলে তাকে আমরা এ সেটের উপর একটা সসম সম্বন্ধ বলবো। অবশ্যই বাড়তি যেগুলো থাকবে সেগুলোও কিন্তু এ ক্রস এ সেটের পদ হতে হবে। অন্য যা খুশি ভরে দিলাম তা বলে তো সেটা সম্বন্ধই হবে না, তাই না? তাহলে 1 নম্বরটা কিন্তু সত্য। বিটা এইভাবে চেক করো, বলেছে এ সেটের উপর সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত, তাহলে এ সেটের উপর আর কি প্রতিসম বলা যাবে কিনা। দেখো এখানে এসি রয়েছে, আমরা কি চেক করব, সিএ আছে কিনা, তো সিএ রয়েছে। শুধু এইটুকু বললেই কিন্তু আমরা প্রতিসম বলতে পারি না, প্রত্যেকটা পদকে চেক করতে হবে। বিডি রয়েছে, তাহলে কি দেখবো, ডিবি রয়েছে। আবার এগিয়ে যাও, বিসি রয়েছে, কিন্তু দেখো বিসি রয়েছে কিন্তু সিবি নেই, তার মানে একে আমরা প্রতিসম বলতে পারবো না। তাহলে যুক্তিটা কি দেব আমরা, যে বিসি বিলংস টু এ কিন্তু সিবি নট বিলংস টু এ, অতএব এর উপর সম্বন্ধটা আর সম্বন্ধ প্রতিসম নয়। সিতে দেখো শূন্য সেট নয়, এরকম একটা সম্বন্ধ এর উপর সংজ্ঞাত সসম সম্বন্ধ সর্বদাই প্রতিসম, এটাও বলে গেছি তোমরা জানো। শূন্য সেট নয়, এরকম একটা সেটের উপর সংজ্ঞাত সার্বিক সম্বন্ধ সংক্রমণ, এটাও বলেছি তোমরা জানো। সার্বিক সম্বন্ধ সর্বদা সমতুল্য হয়, তার মানে বুঝে নাও। 4 নম্বর কোনটা মিথ্যা, শূন্য সেট নয়, এরকম সেটের উপর সংজ্ঞাত একক সম্বন্ধ সর্বদাই এ সেটের উপর সসম সম্বন্ধ হয়। একক সম্বন্ধ সর্বদাই সসম, তোমরা শুনেছো কথাটা। শূন্য সেট নয়, এ সেটের উপর সংজ্ঞাত সম্বন্ধ এর উপর একক সম্বন্ধ নাও হতে পারে, এর উল্টোটা সত্যি হবে কিনা তোমরা জানো, এটা বলে গেছি। এ সেটের উপর আর সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত, আর একটা সম্বন্ধ সেট দেওয়া আছে, এ সেটের উপর আর একটা সংক্রমণ সম্বন্ধ। তো সংক্রমণ কিভাবে দেখতে হবে, দেখো প্রথম পদটা কত দিয়ে শেষ হচ্ছে, 2 দিয়ে, তারপরে দেখো 2 দিয়ে শুরু হচ্ছে 3 নম্বর পদটা 2 1, তাহলে আমাদের কি দেখতে হবে, 1 1, দেখো এখানে 1 1 রয়েছে। শুধু এইটুকু দেখেই কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি না এটা সংক্রমণ কিনা। তারপরে কি দেখতে হবে, পরের পদটা দেখো 3 2, তাহলে আবার 2 দিয়ে শেষ হলো। পরেরটাই মানে 3 নম্বরটাই 2 1, তাহলে এটা কি দেখতে হবে 3 1 আছে কিনা, তাহলে 3 1 কিন্তু এই সেটের মধ্যে নাই, তাহলে এটাকে আমরা সংক্রমণ বলতে পারবো না। তাহলে আমরা কিভাবে যুক্তি দেব, লিখবো যে 3 2 belongs to R and আরেকটা রয়েছে দেখো 2 1 belongs to R implies that 3 1 এর প্রথমটা এর শেষটা 3 1 not belongs to R, অতএব R সম্বন্ধকে এ সেটের উপর একটি সংক্রমণ সম্বন্ধ বলতে পারি না। ঠিক আছে যুক্তি। দেখো তারপরে ডি, x = abc y = cab, তাহলে x cross y y cross x হবে কিনা। যদি x not equal to y হয় তাহলে x cross y y cross x এর সঙ্গে সমান হবে না। যদি সমান x আর y যদি সমান হয় তাহলে কিন্তু x cross y আর y cross x সমান হবে। তো এখানে দেখো x এ যে পদগুলো রয়েছে y এও কিন্তু সেই পদগুলো রয়েছে, একই অর্ডার, সেটে অর্ডার মেইনটেইন করতে হয় না, তাহলে একই অর্ডারে থাকবে তার কোনো কথা নেই, তার মানে দুটো সেট কিন্তু সমান, অতএব x cross y আর y cross x একই হবে, তার মানে এটা সত্য। 5 নম্বর সম্বন্ধ সময়ের সংখ্যা তোমরা জানো কিভাবে বের করতে হবে, 6 এও তাই সম্বন্ধ সময়ের সংখ্যা। 7 নম্বর প্রশ্নতে দেখো a একটা সেট দেওয়া আছে, b একটা সেট দেওয়া আছে, a সেট থেকে b তে সম্বন্ধ নিম্নরূপে সংগত। ও আরেকটা কথা বলা হয়নি, এই যে 3 2 belongs to R এটাকে অনেক সময় এই রকম ভাবেও লেখা হয়, এই সিম্বলটা আর এই সিম্বলটা কিন্তু একই, এর মানে হচ্ছে 3 2 belongs to R, 3 R2 এইভাবে লেখা হয়, যেটা 7 নম্বরে লেখা রয়েছে। দেখো 7 নম্বরে যে প্রশ্নটা রয়েছে MCQ 7,
এমসিকিউ সাথে রয়েছে দেখো এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই, তার মানে হচ্ছে এক্স ওয়াই পদটা আর সেটের অন্তর্গত, বিলংস টু এক্স ওয়াই, implies that x x y দিয়ে বিভাজ্য, x y দিয়ে বিভাজ্য, এটা সম্বন্ধ সেটের সংজ্ঞা। তো সম্বন্ধ সেটের সংজ্ঞাটা বললো কি, x y পদগুলো কেমন হবে না x y দিয়ে বিভাজ্য। এখানে a থেকে b তে একটা সেট আছে, a সেটটা বলে দিয়েছে দেখো 8 9 10 11, বি সেটটা দেওয়া আছে দেখো, বি সেটে দেওয়া আছে 2 3 4 5। তাহলে x পদগুলো সব কোথা থেকে আসবে, a সেট থেকে, y পদগুলো নেব আমরা b সেট থেকে। তাহলে x y ক্রমিক জোড়টা কেমন হবে না x y দিয়ে বিভাজ্য হবে। তার মানে 8 8 দিয়ে বিভাজ্য কি, তাহলে 8 সেটকে আমরা যদি রস্টার হিসেবে লিখি তাহলে 8 এর সঙ্গে 2 হবে, x y দিয়ে বিভাজ্য, 8 4 হবে। ঠিক আছে, এইভাবে আমরা ক্রমিক জোড় তৈরি করে নিতে পারবো। 8 দিয়ে আর হবে না, তারপরে 9 দিয়ে দেখো 9 3 একটাই পাবো শুধু, 10 দিয়ে দেখো 10 2 একটা হবে, 10 5 একটা হবে, এইভাবে আমরা 11 দিয়ে কোনো পদ নেই। তাহলে এইটা হবে আমাদের আর সেট মানে রিলেশন সেট। তো ক্ষেত্র বের করতে বলেছে, আমরা জানি ক্ষেত্র সবসময় এ সেট থেকে আসে, বা প্রথমগুলো যে সেট তৈরি করে সেটা হচ্ছে ক্ষেত্র। তো তাহলে আর এর ক্ষেত্র মানে ডম আর কি হবে, তাহলে 8 দুবার লেখা হয় না, একটা সেটের মধ্যে একটা পদ একবারই থাকে, 9 10, তাহলে 8 9 10 এটাই হচ্ছে ডম আর। দেখো কোন উত্তরের সঙ্গে মিলছে। তারপরে দেখো 8 নম্বর এমসিকিউ, mod x less than 3 y equal to হচ্ছে mod x minus 3। তাহলে প্রথমে আমরা এটাকে রস্টার হিসেবে লিখে নেব, রস্টার হিসেবে লিখে নিলে আমাদের সুবিধা পাল্লা বের করার। তাহলে x একটা পূর্ণ সংখ্যা হতে হবে, যেটা x এর মান হবে mod x এর মান হবে। দেখো 8 নম্বরটা, 8 নম্বরে বলেছে দেখো আর মানে সংজ্ঞাটা দিয়েছে x, y পদগুলো কেমন হবে না such that x একটা পূর্ণ সংখ্যা, x একটা পূর্ণ সংখ্যা। আরো বলে দেওয়া আছে mod x এবং mod x এর মান হবে যে কোনো পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা কিন্তু 3 এর থেকে ছোট mod x এর মান। আর y টা কি হবে না y টা হবে x - 3 mod। তো এইটা হচ্ছে সম্বন্ধ সেটের সংজ্ঞা। ঠিক আছে, তাহলে এই শর্ত মেনে আমরা যদি এটাকে রস্টারে লিখি তাহলে কি লিখতে পারবো, দেখো mod x এর মান হচ্ছে 3 এর থেকে ছোট, এটা 3 এর থেকে ছোট, তাহলে 3 এর থেকে ছোট কি কি হতে পারে, 3 এর থেকে ছোট 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, শুধু তাই নয় -1 হতে পারে, -2 হতে পারে, ও 3টা তো হবে না, তাহলে 1 2 0 পূর্ণ সংখ্যা বলেছে, তাহলে 0 তো হতে পারে না, তাহলে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, এই 5টা মান x এর জন্য আমরা বসাতে পারবো। তো তার জন্য আমাদের y কি কি পাবো, তাহলে দেখো এখান থেকে আমরা যদি সব থেকে ছোট থেকে শুরু করি -2, তাহলে x যদি -2 হয় তাহলে y কত হচ্ছে 5 হচ্ছে, তাহলে -2 5, এটা একটা ক্রমিক জোড় হবে। আবার x যদি -1 হয়, x যদি -1 হয় তাহলে y কত হচ্ছে -4 এর মড, তাহলে -4 এর মড মানে শুধু 4 হয়ে গেল। তারপরে দেখো x যদি 0 হয় তাহলে y হচ্ছে 3, তাহলে 0 3 একটা পাবো। x যদি 1 হয়, 1 হলে কত পাবো 1 - 3, তাহলে -2 হচ্ছে, তাহলে 1 2 একটা পাবো। আর x যদি 2 হয় তাহলে 1 পাবো। তাহলে এইটা হচ্ছে আমাদের রস্টার মেথডে, এইটা প্রপার্টি মেথড, এটা রস্টার মেথড। এখান থেকে আমরা রেঞ্জ আরটা বের করতে পারবো। তো রেঞ্জ আর কি হবে, দ্বিতীয়গুলোর সেট, দেখো দ্বিতীয়গুলোতে কি কি রয়েছে, 5 রয়েছে, 4 রয়েছে, 3 রয়েছে, 2 রয়েছে, 1 রয়েছে, তাহলে এটাই হবে আমাদের রেঞ্জ আর, 1 2 3 4 5। তারপরে দেখো 9 নম্বরটা একই রকম ভাবে করতে পারবে, 10 এরটা সসম প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না, এটা চেক করতে তোমরা শিখেছো।
11 নম্বর টার্ম ওই রকম আছে। তাহলে এমসিকিউ পর্যন্ত তোমরা করে রাখো, পরের ভিডিও দেখে অতি সংক্ষিপ্ত অংশটা করে নেবে। ঠিক আছে।